প্রিয় ভাই বোন বন্ধু শুভাকাঙ্ক্ষী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মিস্টার ব্যাংকার চ্যানেলে। সিডিসিএস এর ইউসিপি নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল। সেই আলোচনার পথ পরিক্রমায় আজকে আমরা চলে এসেছি ইউসিপি 600 আর্টিকেল 18 কমার্শিয়াল ইনভয়েস এই আর্টিকেলটিতে। সত্যি কথা বলতে প্রথম প্রথম আমারও ধারণা ছিল আমরা ডকুমেন্ট এক্সামাইন করতে গিয়ে যত ধরনের ডকুমেন্ট আলোচনা করি, এই যে ইউসিপি রুলটি, এর মধ্যে সব ধরনের ডকুমেন্টগুলো নিয়েই কিছু কথা বলা আছে, এরকম একটা ধারণা আমার কিন্তু ছিল প্রাথমিক পর্যায়ে। তবে পরবর্তীতে কিন্তু দেখা গেল আসলে সব রকমের ডকুমেন্ট ইউসিপিতে কভার করা হয়নি। ইউসিপিতে অনলি 3 ধরনের ডকুমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। সেই 3 ধরনের ডকুমেন্ট হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস, ট্রান্সপোর্ট ডকুমেন্ট এবং ইন্স্যুরেন্স ডকুমেন্ট নিয়ে। ট্রান্সপোর্ট ডকুমেন্টের মধ্যে কয়েক ধরনের ট্রান্সপোর্ট ডকুমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। বিএল, চার্টার পার্টি বিএল, এয়ার ট্রান্সপোর্ট ডকুমেন্ট, রেল রোড বা ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট ডকুমেন্ট, কুরিয়ার রিসিট, নন নেগোশিয়েবল সিওএ বিল, অনেক ধরনের ট্রান্সপোর্ট ডকুমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু ওভারঅল সবগুলোকে আমরা ট্রান্সপোর্ট ডকুমেন্ট যদি ধরি, তাহলে শুধু বলা যায় যে 3 ধরনের ডকুমেন্ট নিয়ে স্পেসিফিক্যালি আলোচনা করা হয়েছে এই ইউসিপি 600-এ। তো সেই 3 ধরনের ডকুমেন্টের এক ধরনের ডকুমেন্ট হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস। তো আজকে আমাদের এই আলোচনাটি হচ্ছে মূলত কমার্শিয়াল ইনভয়েসের কিছু দিক নির্দেশনা নিয়ে, কিছু গাইডলাইন নিয়ে আলোচনা। তো চলুন চলে যাই আমরা আমাদের আলোচনাতে। ইউসিপি 600 আর্টিকেল 18 কমার্শিয়াল ইনভয়েস। এই আর্টিকেলটিও ছোট, মাত্র 3টি সাব আর্টিকেল এবং একটি সাব আর্টিকেল আন্ডারে আরো 4টি পয়েন্ট আলোচনা করা হয়েছে। কমার্শিয়াল ইনভয়েস, এটার আমরা কমনলি চিনি কমার্শিয়াল ইনভয়েস নামে বা আরো সংক্ষেপে ইনভয়েস নামে। তবে আপনার ক্ষেত্রেই ধরতে পারেন, আপনাদের বাসায় হয়তো আপনাকে এক নামে ডাকা হয়, আপনি স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে গেলেন তখন হয়তো আরেক নামে ডাকা হলো, কিংবা পরবর্তীতে যখন চাকরি বাকরি করতে যান তখন দেখা যায় যে আপনার নাম হয়তো আবার নামের অন্য কোনো অংশটা তখন প্রাধান্য পেয়ে যায়, মূল নামটা হারিয়ে যায় আস্তে আস্তে। তো এরকমই আসলে হয়ে থাকে। তো সব ক্ষেত্রেই তাই কমার্শিয়াল ইনভয়েসেরও এরকম বেশ কয়েকটি নাম আছে, যে নামেই ডাকা হোক না কেন তাকে কমার্শিয়াল ইনভয়েস হিসেবেই চিহ্নিত করা হবে। তো এরকম কিছু নামের লিস্টও ইউসিপি বা আইএসবিতে কিন্তু দেয়া আছে। তো বলা হয় কমার্শিয়াল ইনভয়েসে বেশ কিছু নাম হতে পারে। কমার্শিয়াল ইনভয়েস হতে পারে, শুধু ইনভয়েস হতে পারে, কনসুলার ইনভয়েস হতে পারে, কাস্টমস ইনভয়েস হতে পারে, ট্যাক্স ইনভয়েস হতে পারে, অনেক নামই হতে পারে। তো যে নামে ডাকুক না কেন সেটাকে মূলত আমরা কমার্শিয়াল ইনভয়েস নামে ট্রিট করব এবং এই গাইডলাইন অনুযায়ী সেটাকে কিন্তু আসলে এক্সামাইন করব। তবে একটা ব্যাপার আছে, অনেক নামই ডাকতে পারেন, কিন্তু সেই অনেক নামের মধ্যে যে নামে কমার্শিয়াল ইনভয়েসকে আসলে অভিহিত করা যাবে না, বা আপনি ডকুমেন্ট এক্সামাইন করতে গেলে এই নামগুলো পেলে সেটাকে কমার্শিয়াল ইনভয়েস হিসেবে ধরবেন না। তো যে নামে ডাকলে সেটা আসলে কমার্শিয়াল ইনভয়েস না, অন্য কোনো ইনভয়েসকে মেনশন করা হয়, সেই নামগুলোকে অবশ্যই পরিহার করতে হবে, বা পেলে সেগুলোকে অন্যভাবে ট্রিট করতে হবে। যেমন হচ্ছে প্রোফার্মা ইনভয়েস বা প্রভিশনাল ইনভয়েস। একটা ইনভয়েস দিল আপনাকে, আপনি যদি সেটাকে কমার্শিয়াল ইনভয়েস, কনসুলার ইনভয়েস বা ট্যাক্স ইনভয়েস যে নামে পান, আপনি কিন্তু সেটাকে কমার্শিয়াল ইনভয়েস হিসেবে ট্রিট করেই এক্সামাইন করতে পারেন। তবে যদি প্রোফার্মা বা প্রভিশনাল ইনভয়েস পান, সেটাকে কিন্তু কমার্শিয়াল ইনভয়েস হিসেবে ট্রিট করতে পারবেন না। এবং কমার্শিয়াল ইনভয়েসের বদলে যদি প্রোফার্মা বা প্রভিশনাল ইনভয়েস প্রেজেন্ট করা হয়, সেগুলোকে কিন্তু আপনি তখন ডিসক্রিপেন্ট হিসেবে ট্রিট করবেন। তো পরে চলুন আমরা দেখে নিই আসলে যে ইউসিপির পয়েন্টগুলোতে কি বলা আছে। ইউসিপি 600 আর্টিকেল 18 কমার্শিয়াল ইনভয়েস, পয়েন্ট এ। এই পয়েন্ট এ তে আবার 4টি সাব পয়েন্ট আছে। তো সেই সাব পয়েন্টগুলো বলা হচ্ছে যে কমার্শিয়াল ইনভয়েসে কি অবশ্যই থাকতে হবে বা কি থাকা যাবে না। তো সেই পয়েন্ট এ রোমান 1 বলা হচ্ছে, কমার্শিয়াল ইনভয়েস Roman 1 must appear to have been issued by the beneficiary except as provided in Article 38. তো আর্টিকেল 38 হচ্ছে আবার ট্রান্সফার্ড ক্রেডিট নিয়ে আলোচনা। ট্রান্সফার্ড ক্রেডিটের ক্ষেত্রে কিছু রুলস শিথিল আছে বা কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আমরা ধাপে ধাপে জানবো। তো এই মুহূর্তে যেটুকু আমাদের জানার বিষয় সেটা হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস must appear to have been issued by the beneficiary except as provided in Article 38.
আর্টিকেল 38-এর যে এক্সেপশন বলা আছে সেগুলো ছাড়া নর্মালি কমার্শিয়াল ইনভয়েস মাস্ট অ্যাপিয়ার টু হ্যাভ বিন ইস্যুড বাই দ্য বেনিফিশিয়ারি। কমার্শিয়াল ইনভয়েসটা বেনিফিশিয়ারিকে ইস্যু করতে হবে, ক্রেডিটের যে বেনিফিশিয়ারি। তো এটা কমন, আমরা যার সাথে প্রোডাক্ট কেনাবেচা করছি, লেনদেন করছি, কমার্শিয়াল ইনভয়েসটা সেই ইস্যু করতে হবে। এটা একেবারেই আমাদের বেসিক ধারণা যে কমার্শিয়াল ইনভয়েসটা তার কাছ থেকে আসতে হবে। তবে এখানে আরো কিছু ভ্যালু অ্যাড করা যায়, তা হচ্ছে যেমন বেনিফিশিয়ারিকে কমার্শিয়াল ইনভয়েসটা ইস্যু করতে হবে। এক্সাম্পল হিসেবে ধরে নিলাম বাংলাদেশের রবি, এখন যেই মোবাইল ফোন অপারেটর রবি, সেই রবির কথা বলছি। তো একসময় কিন্তু এই রবির নাম ছিল আসলে একটেল, প্রথম দিকে একটেল নামে শুরু করলো, বা বাংলালিংক সেবা নামে শুরু করলো। তো যেই নামগুলোতে শুরু করলো প্রিভিয়াসলি তারা ওই নামে পরিচিত ছিল, বর্তমানে তারা একটা অন্য নামে পরিচিত। তো আপনার রেগুলার বিজনেসের ক্ষেত্রে আপনি এরকম দেখবেন কোনো কারণে অ্যাপ্লিক্যান্ট বা বেনিফিশিয়ারির নাম চেঞ্জ হতে পারে। তো নাম চেঞ্জ হলে স্বাভাবিকভাবেই তারা নতুন নামেই ডকুমেন্ট প্রিপেয়ার করবে। তবে আপনার এলসি করা পর্যায়ে হয়তো এক নাম ছিল এবং ডকুমেন্ট এক্সামিনেশন স্টেজে আস্তে আস্তে বা ওই এলসি অপারেশন এক্সিকিউট হতে হতে তারা নাম চেঞ্জ করে ফেললো। তখন কিন্তু একটা অপশন থাকে যে আপনি বর্তমান নামটি ইউজ করলেন, সাথে অবশ্যই মেনশন করে দিতে হবে যে প্রিভিয়াস কোনো নামে যদি অপারেট হয়ে থাকতো যেটা আপনার এলসিতে মেনশন করা আছে। ফর এক্সাম্পল, আপনার এলসিতে বেনিফিশিয়ারি নাম মেনশন করা আছে একটেল, ওই এলসি ফাংশনটুকু এক্সিকিউট হতে হতে একটেল তার নাম চেঞ্জ করে রবি করে ফেললো। তো বেনিফিশিয়ারি নামে যেহেতু এলসি কমার্শিয়াল ইনভয়েস ইস্যু হতে হবে, বেনিফিশিয়ারি চাইলে ওই পর্যায়ে কিন্তু এলসিতে বলা আছে একটেল, এলসি অপারেশন হতে হতে সেটা হয়ে গেল রবি, তখন কিন্তু বেনিফিশিয়ারি লিখে দিতে পারে রবি, নিচে লিখে দিতে পারে ফর্মালি নোন অ্যাজ একটেল। তো এই একটা ব্যাপার কিন্তু থাকে, কারণ এলসি হয়েছিল একটেল নামে, বেনিফিশিয়ারির নাম ছিল একটেল, ডকুমেন্ট আসতে আসতে ওই মুহূর্তে কোম্পানির নাম সব চেঞ্জ হয়ে গেল রবি। তখন আপনি ইনভয়েসে লিখতে পারেন রবি, নিচে মেনশন করে দিলেই সাফিসিয়েন্ট, ফর্মালি নোন অ্যাজ একটেল। সেটা এলসির এই যে রুলটি সেটি কমপ্লাই করছে। তো এই হচ্ছে একটি নামের ব্যাপার। আরেকটা থাকতে পারে, বলেছে যে মাস্ট অ্যাপিয়ার টু হ্যাভ বিন ইস্যুড বাই দ্য বেনিফিশিয়ারি। তো বেনিফিশিয়ারি অ্যাড্রেস, এলসিতে ডিটেইল অ্যাড্রেস থাকে। স্বাভাবিকভাবে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে সেখানে যে ডকুমেন্ট প্রিপেয়ার করবে ডকুমেন্টেও বেনিফিশিয়ারির নাম, ফোন নাম্বার থাকবে, এটা হচ্ছে আমাদের কমন এক্সপেকটেশন। কিন্তু ইউসিপিতে এখানে আরেকটু রিল্যাক্সেশন আছে। আমরা আর্টিকেল 14 পড়ে এসেছি। আর্টিকেল 14 যেতে এই বিষয়ে বলা আছে, সেই রিকোয়ারমেন্টটা হচ্ছে হুবহু অ্যাড্রেস সেম হওয়ার দরকার নেই। অনলি রিকোয়ারমেন্ট ইজ দ্য কান্ট্রি শুড বি দ্য সেম। আপনি এলসি করেছিলেন একটেল, এলসি বেনিফিশিয়ারি ছিল একটেল, যার অ্যাড্রেস ছিল গুলশান। বাই দিস টাইম নাম পরিবর্তিত হয়ে গেছে রবি, এবং আপনি কমার্শিয়াল ইনভয়েসে আপনি মেনশন করলেন রবি, ফর্মালি নোন অ্যাজ একটেল, এবং গুলশানের অ্যাড্রেসের বদলে আপনি দিলেন ধানমন্ডির অ্যাড্রেস বা গাজীপুরের অ্যাড্রেস, সেটাও চলবে, শুধু উইদিন দ্য সেম কান্ট্রি হলেই হবে। গুলশান ঢাকা বাংলাদেশ, গাজীপুর বাংলাদেশ, এটাও কিন্তু সাফিসিয়েন্ট। তার মানে আমরা দেখলাম যে এলসি কমার্শিয়াল ইনভয়েসটি বেনিফিশিয়ারি কর্তৃক ইস্যুকৃত হতে হবে, কিন্তু সেই বেনিফিশিয়ারির নাম যদি বাই দিস টাইম চেঞ্জ হয়ে থাকে, আপনি নতুন নাম লিখে নিচে ফর্মালি নোন অ্যাজ দিলেও চলবে। এলসিতে যে অ্যাড্রেস দেওয়া ছিল বেনিফিশিয়ারি, হুবহু অ্যাড্রেস সেম হতে হবে, সেই রিকোয়ারমেন্ট নেই, বাধ্যবাধকতা নেই, শুধু সেম কান্ট্রি হলেই হবে, বাংলাদেশ, গুলশান হোক আর গাজীপুর হোক, সমস্যা নেই। তারপর এলসিতে বেনিফিশিয়ারি যে কন্ট্রাক্ট ডিটেল দেওয়া ছিল, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সেগুলো মেনশন করারই দরকার নেই। এলসি রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি মেনশন করতে পারেন, সমস্যা নেই, কিন্তু এলসিতে ইউসিপিতে সে মেনশন করার বাধ্যবাধকতাই নেই। তো একটা পয়েন্ট দেখলাম আমরা, নাম চেঞ্জ হতে পারে, ফর্মালি নোন অ্যাজ, অ্যাড্রেস সেম হওয়ার দরকার নেই, সেম কান্ট্রি হলেই চলবে। তারপরে আমরা দেখলাম কন্ট্যাক্ট ডিটেল মেনশন করারই প্রয়োজন নেই। আর আরো একটা পয়েন্ট বলা যায়, সেটি হচ্ছে এখানে যেটা বলেছে, এক্সেপ্ট অ্যাজ প্রোভাইডেড ইন আর্টিকেল 38, ট্রান্সফার্ড ক্রেডিটের ক্ষেত্রে তখন আপনি ওই বেনিফিশিয়ারির নামের জায়গায় কিন্তু সেকেন্ড বেনিফিশিয়ারির নাম থাকতে পারে।
তো এই হচ্ছে এই রিকোয়ারমেন্টগুলো মাথায় রেখে আপনি কমার্শিয়াল ইনভয়েসটা প্রিপেয়ার করতে পারেন। কমার্শিয়াল ইনভয়েস মাস্ট অ্যাপিয়ার টু হ্যাভ বিন ইস্যুড বাই দ্য বেনিফিশিয়ারি এক্সেপ্ট অ্যাজ প্রোভাইডেড ইন আর্টিকেল 38। তার মানে আর্টিকেল 38-এ যদি হয়, মানে ট্রান্সফার্ড ক্রেডিট হয়, তখন আপনি বেনিফিশিয়ারি যাকে সেকেন্ড বেনিফিশিয়ারি কর্তৃক প্রিপেয়ার হতে পারে কমার্শিয়াল ইনভয়েসটি। নাম সেম হতে পারে, যদি বাই দিস টাইম নাম চেঞ্জ হয়ে থাকে ফর্মালি নোন অ্যাজ বললেও চলবে। অ্যাড্রেস সেম হতে হবে এমন কোনো কথা নেই, সেম কান্ট্রি হলে চলবে। কন্ট্রাক্ট ডিটেল না থাকলেও সমস্যা নেই। তো এই হচ্ছে বিষয়গুলো। তো এরপর আমরা চলে যাই পরবর্তী পয়েন্টে। পয়েন্টটিও মোরলেস কাছাকাছি। ইউসিপি 600 আর্টিকেল 18 কমার্শিয়াল ইনভয়েস পয়েন্ট এ রোমান 2, a commercial invoice must be made out in the name of the applicant except as provided in sub-article 38। রোমান 1-এ যে কথাগুলো বললাম বেনিফিশিয়ারি ক্ষেত্রে যা প্রযোজ্য, অ্যাপ্লিক্যান্টের ক্ষেত্রে মোরলেস সেই সেম কথাগুলো প্রযোজ্য। বলেছে কমার্শিয়াল ইনভয়েসটি অ্যাপ্লিক্যান্টের নামে ইস্যুকৃত হতে হবে। অ্যাড্রেস সেম হওয়ার প্রয়োজন নেই, শুধু সেম কান্ট্রি হলেই চলবে। তারপর যদি ট্রান্সফার্ড ক্রেডিট হয়, তখন অ্যাপ্লিক্যান্টের জায়গায় ফার্স্ট বেনিফিশিয়ারির নাম মেনশন করলেও কিন্তু চলবে। তো এই রোমান 1 এবং রোমান 2 মোরলে সেম, শুধু দুইটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে ব্যাপারটা দেখতে হবে। রোমান 1 যদি বুঝে থাকেন, রোমান 2-তে আসলে খুব বেশি আলোচনা করার কিছু নেই। আমরা চলে যাই পরবর্তী পয়েন্টে। ইউসিপি 600 আর্টিকেল 18 কমার্শিয়াল ইনভয়েস পয়েন্ট এ রোমান 3, a commercial invoice must be made out in the same currency as the credit। আপনার ক্রেডিটটি যে কারেন্সিতে ইস্যুকৃত হবে, কমার্শিয়াল ইনভয়েসটিও সেই কারেন্সিতে ইস্যু হতে হবে। এটা আসলে অন্যান্য ডকুমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। আপনার ড্রাফটিও সেই কারেন্সিতেই হতে হবে। তবে কখনো কখনো বিভিন্ন দেশের রেগুলেটরি রিকোয়ারমেন্ট থাকতে পারে, এক্সচেঞ্জ কন্ট্রোল পারপাসে রেগুলেটরি রিকোয়ারমেন্ট থাকতে পারে যে আপনার ডকুমেন্টগুলো লোকাল কারেন্সিতে হতে হবে। ইউসিপিতে বলছে যে সেম কারেন্সিতে হতে হবে। আর আপনার আবার লোকাল রিকোয়ারমেন্ট হচ্ছে লোকাল কারেন্সিতে মেনশন থাকতে হবে। তো যখন ইউসিপি এবং লোকাল ল বা রিকোয়ারমেন্টের মধ্যে কনফ্লিক্ট হবে, ডেফিনেটলি আপনার লোকাল ল উইল প্রিভেইল। তো আপনার লোকাল লটাকে মানতে হবে। কিন্তু ইউসিপিকে যতটা সাথে নিয়ে লোকাল ল কমপ্লাই করা যায় সেই চেষ্টাটা করতে হবে। তো এখানে বলেছে যে অবশ্যই কমার্শিয়াল ইনভয়েস এলসির কারেন্সিতে হতে হবে। এলসি হয়েছে ইউএস ডলারে, আপনার কমার্শিয়াল ইনভয়েস ইউএস ডলারে হতে হবে। এলসি হয়েছে ইউরোতে, কমার্শিয়াল ইনভয়েস ইউরোতে হতে হবে। এলসি অন্য কোনো কারেন্সিতে হয়েছে, পাউন্ড বা অন্য কোনো কারেন্সিতে, আপনাকে কমার্শিয়াল ইনভয়েস সেই কারেন্সিতে করতে হবে। তো এখানে রেমেডিটা কি? রেমেডি হচ্ছে কমার্শিয়াল ইনভয়েসটি এলসি কারেন্সিতে প্রিপেয়ার করবেন, করে নিচে আপনি সেটাকে লোকাল কারেন্সির ইকুইভ্যালেন্ট হিসেবে শো করবেন। আমরা আগের এক্সাম্পলে দেখলাম অ্যাপলের সাথে আইপ্যাড আইফোন কেনা বেচা হচ্ছে, আগের এক্সাম্পলে দেখলাম। তো সেটাই যদি ধরি, আপনার ফর এক্সাম্পল আইফোন আইপ্যাড এগুলো আপনি $25,000 কিনলেন। তো আপনার মেনশন থাকতে হবে যে ইউএস ডলারে $25,000 আপনার ইনভয়েস। তো এরপরে আপনি এটা মেনশন করে দিতে পারেন ইউএস ডলার 25,000 ইকুইভ্যালেন্ট টু বিডিটি 27 লাখ টাকা বা 30 লাখ টাকা বা 25 লাখ টাকা অ্যাট দ্য রেট অফ 1 USD ইকুয়াল টু এত টাকা। এভাবে আপনি মেনশন করে দিতে পারেন। কিন্তু আপনি যদি আবার লোকাল ল কমপ্লাই করতে গিয়ে যদি ব্যাপারটা এমন করে ফেলেন যে ইনভয়েসটি প্রিপেয়ার করলেন যে আইপ্যাড আইপড ম্যাকবুক দিয়ে আপনি ইনভয়েস প্রিপেয়ার করলেন 30 লাখ টাকার ইনভয়েস, এলসি হয়েছিল কিন্তু $25,000, কিন্তু আপনি রেট অনুযায়ী আপনি করলেন 30 লাখ টাকার, তাহলে কিন্তু ইনভয়েসটা নন কমপ্লাইং হয়ে যাবে বা ডিসক্রিপেন্ট হয়ে যাবে। আপনাকে করতে হবে ডলারে ইনভয়েসটা প্রিপেয়ার করতে হবে, ডিটেলটা ইউএস ডলারে থাকবে, নিচে আপনি মেনশন করে দিতে পারেন $25,000 ইকুইভ্যালেন্ট টু বিডিটি 27 লাখ, বিডিটি 30 লাখ, বিডিটি 25 লাখ অ্যাট দ্য রেট অফ ইউএসডি টু বিডিটি এভাবে মেনশন করতে পারেন। কিন্তু আপনি কিন্তু উল্টাটা করতে পারবেন না যে টাকায় পুরোটা মেনশন করলেন 30 লাখ টাকা বা 25 লাখ টাকা, এই হচ্ছে টোটাল ইনভয়েস ইকুইভ্যালেন্ট টু ইউএসডি 25,000, তাহলে কিন্তু সেটা নন কমপ্লাই হয়ে যাবে। লোকাল ল আপনাকে কমপ্লাই করতে হবে, ইউসিপিকে যতটা সাথে রাখা যায়। ইউসিপিতে এখানে অপশন আছে, আপনি ইনভয়েসটা এলসির কারেন্সিতে প্রিপেয়ার করবেন, করার পরে নিচে আলাদা নোট আকারে আপনি দিয়ে দিতে পারেন ইকুইভ্যালেন্ট টু লোকাল কারেন্সি এত। তো এই হচ্ছে রিমেডি।
এরপর আমরা চলে যাই পরবর্তী পয়েন্টে, ইউসিপি 600 আর্টিকেল 18 কমার্শিয়াল ইনভয়েস, পয়েন্ট এ, সাব পয়েন্ট রোমান 4। A commercial invoice need not be signed. যদি কিছু বলা না থাকে তাহলে কমার্শিয়াল ইনভয়েসে সিগনেচার থাকার কোনো বাধ্যবাধকতা নেই, সিগনেচার বা ডেট এগুলো থাকার বাধ্যবাধকতা নেই। তবে আমরা এলসিতে সাধারণত দেখা যায় মেনশন করে দিই সাইন্ড কমার্শিয়াল ইনভয়েস। তো সাইন্ড কমার্শিয়াল ইনভয়েস যদি এলসিতে আপনি মেনশন করে দেন তাহলে এলসিতে যা মেনশন করেছেন সেটি ফার্স্ট প্রায়োরিটি। এলসিতে কিছু বলার না থাকলে তখন আপনি রুলসের যে বেনিফিট অফ ডাউট বা রুলসের যে রিল্যাক্সেশন আছে সেই অপশনটি আপনি নিতে পারেন। এলসিতে যদি কিছু বলা না থাকে, শুধু কমার্শিয়াল ইনভয়েস বলা থাকে, সেই কমার্শিয়াল ইনভয়েসটি কিন্তু আপনি সিগনেচার ছাড়া বা ডেট ছাড়াও আপনি প্রিপেয়ার করতে পারেন। তবে এলসিতে যদি বলা থাকে শুধু কমার্শিয়াল ইনভয়েস, ওই একটা রিকোয়ারমেন্ট আছে যে ওয়ান শুড বি অরিজিনাল। আপনার যে কয়টা কপি চাওয়া হয়েছে তার মধ্যে একটা অরিজিনাল হতে হবে। সেই অরিজিনালের ক্রাইটেরিয়াগুলো আশা করি আপনার মনে আছে। অরিজিনাল প্রমাণ করার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া, যেমন সাইন করে অরিজিনাল করা যেতে পারে, স্ট্যাম্প দিয়ে অরিজিনাল করা যেতে পারে, অরিজিনাল স্টেশনারি দিয়ে অরিজিনাল করা যেতে পারে, অরিজিনাল লিখে অরিজিনাল করা যেতে পারে। ওই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এমনি অন্য কিছু বলা না থাকলে জেনারেলি কমার্শিয়াল ইনভয়েস আপনার সাইন করার প্রয়োজন নেই বা ডেট দেওয়ার প্রয়োজন নেই। এছাড়া আরও কিছু ইমপ্লাইড কন্ডিশন আছে যেগুলো আপনার কমার্শিয়াল ইনভয়েসে সাধারণত মেনশন করতে হয় ইউসিপির এই মেনশনের বাইরেও। তো সেই বিষয়গুলোর মধ্যে যেমন আছে, আপনি অবশ্যই মেনশন করবেন যদি এলসিতে কোনো ইউনিট প্রাইস দেওয়া থাকে। এগুলো হচ্ছে ইউসিপির রিকোয়ারমেন্ট। এরপরে আপনার এলসিতে যদি কোনো স্পেসিফিক মেনশন থাকে সেগুলো অবশ্যই কমার্শিয়াল ইনভয়েসে আসতে হবে। এটা হচ্ছে জেনারেল আন্ডারস্ট্যান্ডিং। তো সেই এলসিতে যে বিষয়গুলো থাকে যেটা আমাকে কমার্শিয়াল ইনভয়েসে অবশ্যই আনতে হবে, তার মধ্যে এই বিষয়গুলো ইনক্লুড হতে হবে। যেমন এলসিতে যদি ইউনিট প্রাইস মেনশন থাকে সেটা অবশ্যই কমার্শিয়াল ইনভয়েসে আসতে হবে। এলসিতে যদি কোনো ডিসকাউন্ট বা ডিডাকশনের কথা বলা থাকে সেটা কমার্শিয়াল ইনভয়েসে আপনাকে শো করতে হবে। এলসিতে ট্রেড টার্ম বা ইনকো টার্ম যদি থাকে সেটা অবশ্যই কমার্শিয়াল ইনভয়েসে মেনশন করতে হবে। এলসিতে যদি কোয়ান্টিটি মেনশন করা থাকে তাহলে সেই কোয়ান্টিটিটা কমার্শিয়াল ইনভয়েসে আপনাকে মেনশন করতে হবে। তবে আবার কিছু বিষয় আছে যেগুলো সাধারণত আপনার ইনভয়েসে থাকবে না। তো সেই বিষয়গুলোর মধ্যে হতে পারে যেমন ওভার শিপমেন্ট। এলসিতে যে কোয়ান্টিটি বলেছে তার চেয়ে বেশি আপনি শিপমেন্ট করতে পারবেন না ইনভয়েসে, সে ধরনের কোনো ইন্ডিকেশন থাকতে পারবে না। অথবা গুডস নট কল ফর ইন দ্য এলসি। এলসিতে যে গুডস চাওয়া হয়নি এর বাইরে কিছু আপনি দিতে পারবেন না। কম্পিউটার কিনতে চেয়েছে, সে কম্পিউটারের সাথে আপনি মাউস ফ্রি দিয়ে দিলেন, তো সেটা আবার কমার্শিয়াল ইনভয়েসে আলাদা মেনশন থাকতে পারবে না। তো এই ধরনের কিছু বিষয় আপনাকে আসলে মাথায় রাখতে হবে। ইউসিপি রিকোয়ারমেন্ট হচ্ছে অল্প কয়েকটি। এরপরে হচ্ছে যদি আপনার এলসিতে কোনো স্পেশাল মেনশন থাকে সেই স্পেশাল ইনফরমেশনগুলো আপনার কমার্শিয়াল ইনভয়েসে অবশ্যই নিয়ে আসতে হবে। আবার যা এলসিতে বলেছে এর বাইরে আবার কিছু শিপমেন্ট করতে পারবেন না বা ওভার শিপমেন্ট করতে পারবেন না। এই বিষয়গুলো আপনাকে রুলসের বাইরে বা এলসির বাইরেও আপনাকে মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের ইউসিপি 600 আর্টিকেল 18 কমার্শিয়াল ইনভয়েস পয়েন্ট এর আলোচনা। তো আমরা চলে যাই পরবর্তী পয়েন্টে, ইউসিপি 600 আর্টিকেল 18 কমার্শিয়াল ইনভয়েস পয়েন্ট বি। A nominated bank acting on its nomination, a confirming bank if any, or the issuing bank may accept a commercial invoice issued for an amount in excess of the amount permitted by the credit, and its decision will be binding upon all parties provided the bank in question has not honored or negotiated for an amount in excess of that permitted by the credit. বলা হচ্ছিল যে আপনি এলসিতে ওভার শিপমেন্ট করতে পারবেন না, গুডস নট কল ফর ইন দ্য এলসি আপনি সেটা মেনশন করতে পারবেন না। তবে কমার্শিয়াল ইনভয়েস কিন্তু এলসিতে যে পারমিটেড অ্যামাউন্ট তার চেয়ে বেশি অ্যামাউন্টের কমার্শিয়াল ইনভয়েস হতে পারে। কিন্তু কথা হচ্ছে এলসির পারমিটেড অ্যামাউন্টের বাইরে আপনি অনার বা নেগোশিয়েট করতে পারবেন না। কিন্তু ইনভয়েসে কিন্তু এলসি পারমিটেড অ্যামাউন্টের বাইরের অ্যামাউন্টও মেনশন থাকতে পারে। যেমন হতে পারে যে আপনার এলসি $1,00,000, কিন্তু আপনি যে প্রোডাক্টটি কিনছেন বা যে প্রোডাক্টটি কেনা বেচা হচ্ছে এই ডকুমেন্টারি ক্রেডিটের আন্ডারে, সেই প্রোডাক্টের ভ্যালু হতে পারে $1,50,000 বা $1,20,000। তো এলসিতে মেনশন থাকতে পারে যে বাকি $20,000 কি হবে, অ্যাডভান্স পেমেন্ট হতে পারে, পরবর্তীতে পেমেন্ট হতে পারে, এরকম অনেক অপশন থাকতে পারে। বা এলসিতে মেনশন নাও থাকতে পারে, গুডস ভ্যালু $1,20,000 কিন্তু আপনার এলসি হচ্ছে $1,00,000। তো স্বাভাবিকভাবেই কমার্শিয়াল ইনভয়েস প্রিপেয়ার করা হলো $1,20,000।
তো সেই $1,20,000 কমার্শিয়াল ইনভয়েস প্রিপেয়ার্ড হয়েছে বলেই আপনি ডিসক্রিপেন্ট ধরে ফেলবেন ওভারড্রন বলে, সেটা কিন্তু আসলে না। আপনার এলসিতে পারমিটেড $1,00,000, কিন্তু কমার্শিয়াল ইনভয়েস $1,20,000। সেই কমার্শিয়াল ইনভয়েসটাকে আপনি একসেপ্ট করতে পারেন যদি আদারওয়াইজ কমপ্লাইং হয়। শর্ত হচ্ছে এটাই যে আপনি এলসি পারমিটেড অ্যামাউন্টের বাইরে অনার বা নেগোশিয়েট করতে পারবেন না। আপনার এলসি ভ্যালু $1,00,000, কমার্শিয়াল ইনভয়েস $1,20,000, কারণ বলেছি যে বাকি $20,000 অ্যাডভান্স পেমেন্ট হতে পারে, বা পরবর্তীতে এলসি বাইরে পেমেন্টের অপশন থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, বা ডিসকাউন্ট থাকতে পারে। তো এরকম অনেক অপশনই থাকতে পারে। তো যার ফলে আপনার কমার্শিয়াল ইনভয়েস ভ্যালু বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে, যে কোনো কিছু হতে পারে। শুধু রিকমেন্ড হচ্ছে ব্যাংকগুলোর জন্য যে এলসি পারমিটেড অ্যামাউন্টের বাইরে অনার বা নেগোশিয়েট করা যাবে না। হোক এলসি কমার্শিয়াল ইনভয়েস $1,20,000, আপনার ড্রাফট হতে হবে কিন্তু $1,00,000, এবং আপনি অনার বা নেগোশিয়েট যাই হোক আপনি করতে পারবেন $1,00,000 পর্যন্ত। তো বলা যাবে না যে $1,20,000 ইনভয়েস ছিল বলেই ওটা ওভারড্রন, ডিসক্রিপেন্ট বা এটা সেটা। আপনাকে মূলত দেখতে হবে যে ইনভয়েস ভ্যালু এলসি ভ্যালুর চেয়ে বেশি হতে পারে, কিন্তু আপনার অনার বা নেগোশিয়েট যদি আদারওয়াইজ কমপ্লাইং হয় আপনি $1,00,000 পর্যন্ত কিন্তু করতে পারেন সেই $1,20,000 ইনভয়েস দিয়েই। মূল ব্যাপারটা হচ্ছে এটাই যে প্রোভাইডেড দ্য ব্যাংক ইন কোয়েশ্চেন হ্যাজ নট অনার্ড অর নেগোশিয়েট ফর অ্যান অ্যামাউন্ট ইন এক্সেস অফ দ্যাট পারমিটেড বাই দ্য ক্রেডিট। ক্রেডিটে যতটুকু পারমিট করেছে এর বাইরে অনার বা নেগোশিয়েট না করলেই হলো, কিন্তু এমনিতে ইনভয়েস এলসি পারমিটেড অ্যামাউন্টের বাইরের ভ্যালুর হতে পারে। তো চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী পয়েন্টে, বা ইসিপি 600 আর্টিকেল 18 কমার্শিয়াল ইনভয়েস পয়েন্ট সি, বা আমাদের আজকের আলোচনার লাস্ট পয়েন্টে। The description of the goods, services or performance in a commercial invoice must correspond with that appearing in the credit. ক্রেডিটে আপনার গুডস সার্ভিস বা পারফরমেন্সের যে ডিসক্রিপশন দেওয়া আছে কমার্শিয়াল ইনভয়েসটা তা করেসপন্ড করতে হবে, তাকে প্রেজেন্ট করতে হবে। এখন এই তাকে প্রেজেন্ট করতে হবে নট নেসেসারিলি আপনার মিরর ইমেজ হতে হবে। এলসিতে যা বলে দিয়েছে হুবহু সেই কথাটি উঠিয়ে দিতে হবে, নট নেসেসারি, কিন্তু করেসপন্ড করতে হবে। এখন করেসপন্ড করা এবং মিরর ইমেজের মধ্যে ডিফারেন্স বলা যায়। যেমন আপনি আইফোন এবং ম্যাকবুকের জন্য এলসি করা হয়েছে, কিন্তু পার্সিয়াল শিপমেন্ট অ্যালাউড, আপনি ইনিশিয়ালি শুধু ম্যাকবুকগুলো শিপমেন্ট করলেন। তো যখন আপনি শুধু ম্যাকবুক শিপমেন্ট করলেন তখন নিশ্চয়ই আপনি ইনভয়েসে লিখবেন না যে আইফোন অ্যান্ড ম্যাকবুক। আপনি ম্যাকবুক শিপমেন্ট করেছেন, আপনি শুধু ম্যাকবুক লিখতে পারেন। আইফোন শিপমেন্ট করেছেন, শুধু আইফোন লিখতে পারেন। অথবা আপনি এলসিতে যেই গুড সার্ভিস বা পারফরমেন্সের ডেসক্রিপশনটি দেওয়া আছে সেটি হুবহু তুলে দিতে পারেন, দিয়ে নিচে আবার আপনার স্পেসিফিক এই শিপমেন্টের ইনফরমেশন দিতে পারেন। আপনি বলতে পারেন যে 100 ম্যাকবুক অ্যান্ড 200 আইফোন মেনশন করতে পারেন। তারপরে নিচে অ্যাকচুয়াল আপনি যা শিপমেন্ট করছেন যে 100 ম্যাকবুক, এবং সেটার যা ভ্যালু সেই ভ্যালুর জন্য আপনি কমার্শিয়াল ইনভয়েস কিন্তু প্রিপেয়ার করতে পারেন। তো এটাই বলা হয়েছে যে মাস্ট করেসপন্ড, কিন্তু মিরর ইমেজ হতে হবে না, এবং টোটাল ইনফরমেশনটা কয়েক জায়গায় থাকতে পারে। যেমন বলা হলো কানাডিয়ান লাম্বার, ক্লিন ডায়েট, হিট ট্রিটেড, এ ধরনের বেশ কিছু ইনফরমেশন। এখন আপনি প্রথম লাইনে লিখলেন কানাডিয়ান লাম্বার, পরবর্তীতে ইনভয়েসে অন্য কোনো জায়গায় আপনি লিখতে পারেন হিট ট্রিটেড, অন্য কোনো জায়গায় লিখতে পারেন ক্লিন ডায়েট। তো এরকম ইনফরমেশন আপনি কিন্তু দিতে পারেন। এবং আরো কিছু আইএসবিপিতে আরেকটু রিল্যাক্সেশন আছে, যে আপনি চাইলে কিছু অ্যাডিশনাল ইনফরমেশনও অ্যাড করতে পারেন। সেখানে একটা বিষয় একটু সতর্ক হতে হবে, অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করতে গিয়ে যেন এলসিতে যেই গুডস বা সার্ভিস বা পারফরমেন্সের ডিসক্রিপশন দেওয়া আছে তার যেন গুণগত চেঞ্জ না হয়ে যায়। যেমন ক্রেডিটে বলা আছে শুধু ক্যাপিটাল মেশিনারি, আপনি কমার্শিয়াল ইনভয়েসে লিখলেন ব্র্যান্ড নিউ ক্যাপিটাল মেশিনারি। তো শুধু ক্যাপিটাল মেশিনারির জায়গায় ব্র্যান্ড নিউ ক্যাপিটাল মেশিনারি, অ্যাডিশনাল ইনফরমেশন ব্র্যান্ড নিউ আপনি অ্যাড করলেন, কিন্তু এই ব্র্যান্ড নিউ অ্যাড করাতে আপনার এলসির যে গুডস ডিসক্রিপশন তার কোয়ালিটেটিভ চেঞ্জ খুব একটা হলো না, কারণ মেশিনারি জেনারেল সেন্সে নতুন মেশিনারি বা ব্র্যান্ড নিউ মেশিনারি হতে পারে, তো সেটুকু ওকে। কিন্তু আপনি যদি এমন হয় যে এলসিতে বলা আছে ক্যাপিটাল মেশিনারি, আপনি কমার্শিয়াল ইনভয়েসে মেনশন করলেন ইউজড ক্যাপিটাল মেশিনারি বা সেকেন্ড হ্যান্ড ক্যাপিটাল মেশিনারি,
তাহলে কিন্তু এলসির যেই গুড সার্ভিস বা পারফরমেন্স থাকলো তার কিন্তু কোয়ালিটেটিভ চেঞ্জ হয়ে গেল, কারণ ক্যাপিটাল মেশিনারি এবং সেকেন্ড হ্যান্ড ক্যাপিটাল মেশিনারির মধ্যে কিন্তু কোয়ালিটেটিভ চেঞ্জ আছে। তো এই জন্য এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আপনি অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করতে পারেন, কিন্তু সেই অ্যাডিশনাল ইনফরমেশনটি যেন প্রোডাক্ট বা গুডস সার্ভিস বা পারফরমেন্সের নেচার বা কোয়ালিটি চেঞ্জ করে না ফেলে। তো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের বলা যায় যে মোটামুটি আজকের আলোচনা। তো ইসিপির এই আর্টিকেলটি ছোট, সম্ভব হলে আপনি এর সাথে আইএসবিপির ইনভয়েস চ্যাপ্টারটিও পড়ে নিতে পারেন। আইএসবিপি, নতুন আইএসবিপি যেহেতু ইন ইফেক্ট, আইএসবিপি 821, তো সেটাও দেখে নিতে পারেন। সেখানেও ইনভয়েসের চ্যাপ্টারটি ছোটই বলা যাবে, 2-3 পৃষ্ঠা 26 থেকে 28 পৃষ্ঠা পর্যন্ত। এটুকু পড়ে ফেলতে পারেন, আপনার ইনভয়েস সম্পর্কে কনসেপ্ট আরেকটু ক্লিয়ার হবে। তো আজ এ পর্যন্তই। পরবর্তীতে আপনাদের সাথে আর্টিকেল 19 নিয়ে আমরা আবার হাজির হব। চোখে যে ভুলগুলো পড়ে, ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সাজেস্ট করতে পারেন অবশ্যই যে কিভাবে একটু ডেভেলপ করা যায় বা কিভাবে একটু লেকচারগুলো বেটার করা যায়। কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। লাইক বা কমেন্ট দিয়ে আমাদেরকে ইন্সপায়ার করতে পারেন। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে ইউসিপি 600 আর্টিকেল 19। যে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।